কি হলো, ঘুমাবে না? শ্রেয়া কিছু বলল না। আই সরি শ্রেয়া, আসলে বাড়ির কাউকে একটু ডেকে দিবেন, আমার খুব মাথা যন্ত্রণা করছে। জয় ভাবলেও শ্রেয়া হয়তো তাদের সব বলে দিবে, তখন হবে আরেক ঝামেলা। আদিবাও ছোট হবে সবার সামনে, দ্রুত বলল। কিভাবে ডাকবো, সবাই তো ঘুমায়। শ্রেয়া জানে সবাই এত জলদি কখনোই ঘুমাবে না, কেবল তো 8টা কি 9টা বাজে। শ্রেয়া, আমি যখন তোমার অসুস্থতার জন্য দায়ী, তাই আমিই থাকছি কিছুক্ষণ তোমার বাসায়। জয়ের বলা তখনকার কথাগুলো শ্রেয়ার খুব মনে পড়ছে, তাই না চাইতেও অঝরে পানি পড়ছে 2 গাল বেয়ে। কিন্তু আবারও শ্বাসকষ্ট উঠতে পারে, তাই উঠে বসার চেষ্টা করলো। জয় সাহায্য করলো উঠে বসতে। আদিবা সোফায় বসে ফোন টিপছে। আদিবা, চা তো, শ্রেয়াকে ডেকে নিয়ে আয় খেতে। যাচ্ছি। বলেই উঠে গেল। শ্রেয়ার ঘরের দরজার সামনে আসতেই চোখ কপালে উঠলো আদিবার। ফোন বের করে 5-6টা ছবি তুলে নিল আর সরে গেল সেখান থেকে। যাক, মেঘ না চাইতেও জল পাওয়ার মতন অবস্থা হলো। আদিবা মুচকি হেসে বাড়িতে ঢুকে পড়লো, কিন্তু ভাবছে জয় হঠাৎ শ্রেয়ার অত কেয়ার কেন করছে। ঘাবলা তো নিশ্চয়ই আছে, পরে জানতে হবে। আদিবার ভাবনার বিচ্ছেদ ঘটে মায়ের কথায়। কে রে, কই শ্রেয়া? মা, শ্রেয়া তো। কি করে, আসবে না বলেছে? দাঁড়া, আমিই যাচ্ছি। এমা, না না। বলেই হাত টেনে ধরে আদিবা। ফোন থেকে ছবিগুলো দেখায়। থা মেরে যায় ঝর্ণা বেগম। আদিবা মুচকি হাসে মায়ের দিকে তাকিয়ে। শ্রেয়াকে শুয়ে দিয়ে কম্বল দিয়ে দিল শরীরে। এখনো তেমন শীত পড়েনি, তবুও রীতিমতো কাঁদছে শ্রেয়া। জয় ভাবছে শ্রেয়ার কি খুব শরীর খারাপ করছে, ডাক্তার ডাকবো। আর শ্রেয়া তো জয়ের কথাগুলো ভেবেই চোখের পানি ফেলছে। পরেক্ষণেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। ওকে তো এমন কথা বহুত শুনতে হবে, এটা তো তার নিয়তি। এসব রাগ কান্না অভিমান তার জন্য নয়। চোখ মুছে পাশ ফেললো শ্রেয়া। আমি ঠিক আছি, আপনি এবার আসতে পারেন। জয় কিছু বলল না। আস্তে আস্তে উঠে লাইট অফ করে দরজা চাপিয়ে শ্রেয়ার পাশে এসে বসে পড়ল। মাথা টিপে দিতে শুরু করলো। বার কয়েক চলে যেতে বলল, কিন্তু জয় যাবে তো দূর, হু হা কিছুই বলল না। একসময় ঘুমিয়ে পড়লো শ্রেয়া। কখনো যে নিজে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই জয়ের। সকালে যখন জয়ের ঘুম ভাঙলো, দেখলো সে ঘরে পাশে শ্রেয়া বেঘরে ঘুমোচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর জয়ের বা হাতের উপর শুয়ে আছে শ্রেয়া। আর জয়ের ডান হাতে শ্রেয়ার জামার ভেতর দিয়ে পেটে রাখা। জয় দ্রুত ধরফর করে উঠে বসলো। শ্রেয়ার চুলে টান লাগায় তারও ঘুম ভেঙে গেল। উঠে বসে জয়ের দিকে তাকিয়ে রইল অবাক চোখে। জয়ের 1 সেকেন্ড দাঁড়ালো না, দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। শ্রেয়া থ মেরে বসে রইল সেখানে। 3 দিন পর আজ দেখা হলো শ্রেয়ার সাথে। জয় মাথা নিচু করে আছে। দাদান ফিরেছে বাসায়। এসেই শ্রেয়ার ঘরে যায়। আউট হাউসে শিফট হওয়ায় খুব চেঁচামেচি করেছেন। তার উপর ঘরে যে দেখে শ্রেয়ার খুব জ্বর। বাসায় এনে সবাইকে ডেকে খুব চেঁচামেচি করেছে। বেলা 10টার কিছু বেশি বাজে। জয় অফিসে, তখন দাদান ফোন দিয়ে বলেছে 20 মিনিটের মধ্যে বাড়ি আসতে। শ্রেয়াকে বলল জামা পাল্টে রেডি হয়ে নিতে। জিসান বলল, দাদা ভাই তো অফিসে আছে, আমি ফ্রি আছি, আমি নিয়ে যাই ওকে। না, তার প্রয়োজন নেই। যার সম্পদ হবে সেই সামলাবে। দাদানের কথা কিছু বুঝলো না জিসান, তবে মনে মনে বেশ রাগলো। কেন তাকে না করলো? কেন সবসময় দাদা ভাইকে সবখানে ওর সাথে পাঠায়? ও তো শ্রেয়াকে পছন্দ করে, ওকে কেন পাঠায় না? না পাঠালে কি যায় আসে? এসব ভেবেই রাগী ভাব নিয়ে ঘরে চলে গেল জিসান। শ্রেয়া রেডি হয়ে সোফায় বসলো। ঝর্ণা বেগম চুলগুলো আছড়ে দিলেন। এতদিনে শ্রেয়ার চুলগুলোর দিকে ওইভাবে খেয়াল করেননি তিনি। আজ তো পুরো অবাক, কি বড় সুন্দর চুল। সযত্নে আছড়ে ঝুটি করে দিল। লম্বা চুলগুলো হাঁটি ছাড়িয়ে গেছে। সোফায় চুপ করে বসে আছে শ্রেয়া। আমজাদ সাহেব দাঁড়িয়ে আছে। ঝর্ণা বেগম বেশ কয়েকবার বললেন, বাবা ফ্রেশ হয়ে খেয়ে নে। তিনি নাছরবান্দা। কেন এখনো ডক্টর দেখানো হয়নি শ্রেয়াকে? বাড়িতে তার ছেলে আর তার তিনি না থাকলে জয়ই তো কর্তা, এটা তো তার দায়িত্ব। তবু কেন সে ডক্টর দেখালো না? জয় গাড়ি থেকে নেমে এক প্রকার দৌড়ে বাসার ভিতর ঢুকলো। দাদান, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। বাট জয়, দিন দিন কি তুমি দায়িত্বজ্ঞানহীন হয়ে যাচ্ছ? কেন দাদান? শ্রেয়ার জ্বর, অথচ এখনো তুমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাওনি, ইভেন বাসায়ও ডাকোনি। শ্রেয়ার জ্বর? তিনি কিছুটা অবাকের সুরে বলল। জয় মনে হচ্ছে আকাশ থেকে বলল। নিজেকে সামলে নিচ্ছিল জয়। তার ছেলে সুরে বলল, বাড়ির বাইরে থাকলে কিভাবে জানবো? কারো যদি এমন ভালো ঘর ভালো না লাগে, ওখানে ভালো লাগে, আমার কি করার? বাবা, আমিও জানি না যে ওর জ্বর। আসলে আউট হাউসে শিফট হওয়ায় সমস্যা হয়ে গেছে। আমজাদ সাহেব খুব জোরে একটা ধমক দিল শ্রেয়াকে। শ্রেয়া গুটিয়ে গেল। জয়কে বলল শ্রেয়াকে নিয়ে বেরিয়ে পড়তে। এসো বলে এগুলো যায়। শ্রেয়াও পিছু পিছু হাঁটা ধরলো। গাড়িতে বসে নিজের সিট বেল্ট আটকে নিল শ্রেয়া।
জয় আর চোখে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দিল। কিছু দূর যেতেই টের পেল শ্রেয়া ঘুমিয়ে গেছে। গাড়ি স্লো করে শ্রেয়ার মাথাটা আলতো করে ঠিক করে দিল। তারপর একটু দ্রুত গাড়িতে হসপিটালে এসে পৌঁছালো। আলতো করে ডাকতে মিটমিট করে তাকালো শ্রেয়া। হসপিটালে এসে গেছে, নামো। আস্তে আস্তে নামলো শ্রেয়া। জয় এগিয়ে গেল দ্রুত। পিছু ফিরে কিছুটা ধমকে সুরে পড়ল। হাঁটছো না কেন? শ্রেয়া মাথা নিচু করে পায়ের দিকে তাকালো। জয়ের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখলো শ্রেয়ার নখে জখম। আর কিছু না বলে শ্রেয়ার পাশেই হাঁটতে লাগলো। ডক্টর দেখিয়ে গাড়িতে বসে জয় শ্রেয়াকে বলল, আমি অফিস থেকে ফেরার সময় ওষুধ নিয়ে ফিরবো, এখন সময় নেই। তোমায় বাড়িতে দিয়ে অফিস আর্জেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে। শ্রেয়া কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। দ্রুত ড্রাইভিং করতে শুরু করলো জয়। বাড়ির কাছে পৌঁছতেই মেসেজ টোন বেজে উঠলো জয়ের ফোনে। স্লো করে বাড়ির গেটে গাড়ি ঢুকতে ঢুকতে মেসেজ ওপেন করে মাথায় রক্ত উঠে গেল জয়ের। এ কাজ আদিবাদ ছাড়া কারো না বুঝতে বাকি নেই জয়ের। ড্যাম ইট। বলেই খুব জোরে গাড়ি ব্রেক করলো। শ্রেয়া ঘুমিয়েছিল, বুঝতে পারেনি, ধরফর করে উঠলো। কি হয়েছে? কি হয়েছে? বলতে লাগলো। জয় ফোন রেখে শ্রেয়ার দিকে তাকিয়ে স্পষ্ট খেয়াল করলো শ্রেয়া কাঁপছে। বুঝতে পারলো সে এইভাবে ব্রেক করে ঠিক করেনি। আর ইউ ওকে শ্রেয়া? ঘুম জড়ানো লাল চোখে জয়ের দিকে তাকালো। বুঝলো বাড়ি চলে এসেছে। শ্রেয়ার ঘুমিয়ে গিয়েছিল বলে এভাবে ব্রেক করেছে জয়। মুখে কিছু না বলে করুণ চোখে তাকালো জয়ের দিকে। তারপর সিট বেল্ট খুললো। শ্রেয়ার উত্তর না পেয়ে গাড়ি থেকে নেমে গেল জয়। শ্রেয়াও আস্তে আস্তে নামলো। এখনো তার মাথা ঝিম ধরে আছে, শরীর কাঁপছে। শ্রেয়া সেই চোখে আবারও তাকালো জয়ের দিকে। শ্রেয়ার একটু এগুতেই মাথা চক্কর কাটলো, কিন্তু নিজেকে সামলে নিল। জয় পড়ল। শ্রেয়া, তুমি ঠিক আছো? শ্রেয়া মাথা নাড়িয়ে বাসায় ঢুকে পড়ল। জয় 2 মিনিট শ্রেয়ার যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর ফোনে কি সব মেসেজ টাইপ করে গাড়িতে উঠে পড়ল। এখন সব রেখে মিটিংয়ে জয়েন করা দরকার। তারপর অ্যানির সাথে দেখা করে যা বলার বলবে। ঘরের মধ্যে পায়চারি করছে জিসান, বাড়ির সবাই জানে, অথচ ও জানে না জয়ের জন্য শ্রেয়াকে আনা হয়েছে এ বাড়িতে। জয়ের বউ হবে শ্রেয়া। না, এটা তো হতে দেবে না। এই প্রথম একটা মেয়েকে ও ভালোবেসেছে, আর পায়চারি করেই চলেছে জিসান। কখন কিভাবে ভালোবাসা হয়ে গেল বুঝে উঠতে পারেনি। তবে শ্রেয়াকে প্রতিদিন একবার করে দেখা অভ্যেসে পরিণত হয়ে গেছে তার। আকাশ পাতাল ভাবতেই লাগলো জিসান। সবে বাসায় এসেছে জয়, নিজের রুমেও যেতে পারেনি। তার আগেই মা এসে বলল আজোরা আন্টি আর ইরিনা বাসায় আসছে, এয়ারপোর্টে যেতে হবে। ওদিকে জিসান বলল, ভাই তোর সাথে কথা আছে। এদিকে এনির সাথে বিশাল কথা কাটাকাটি হয়ে ব্রেকআপ হয়েছে। অন্যদিকে বাড়ির ভেজাল। বিরক্তিতে কপালের সূক্ষ্ম ভাঁজ পড়লো। গটগট করে বাড়ির বাহিরে চলে গেল। বাসায় এসে নিজের রুমে চলে গেল জয়। ইরিনা তার বাবা মা সোফায় বসে গল্প করতে বসলো। সন্ধ্যার দিকে জিসান জয়ের ঘরে গেল। জয় ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। কারোর পায়ের শব্দ পেয়ে ফেলে দিয়ে পিছু ফিরল। মুখে হাসি ফুটিয়ে পড়ল। কি রে, কি বলবি বল না। জিসানের মুখে চোখে বিরক্তির ভাব। ভাই আমি আসলে এমন সময় কল বেজে উঠল জয়ের। বাবার ফোন রিসিভ করে জানতে পারলো তার বাবা মাদ্রাসায়। এয়ারপোর্ট থেকে আসার পথে গাড়ি নষ্ট হয়ে গেছে। সে যেন নিয়ে আসে, ফোন রেখে চেঁচামেচি শুরু করে দিল। সব দিক আমাকে সামলাতে হবে কেন? কেন? বিরক্তিকর বলেই শার্ট পড়তে পড়তে বেরিয়ে গেল জিসান। আহত দৃষ্টিতে তাকিয়ে রইল জয়ের যাওয়ার দিকে। চেয়ার ঘরে দরজায় নক করলো জিসান। আসবো? আসুন। সে ভাবলো হয়তো জয় এসেছে। ঔষধ নিয়ে জিসানকে দেখে বলল, ও জিসান ভাইয়া, আপনি? শ্রেয়া, আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। বলুন, কি কথা? শ্রেয়া, আমি তোমাকে ভালোবাসি। কখন কিভাবে এসব আমি জানি না, শুধু জানি আমার তোমাকে চাই। তুমি দাদাভাইকে বিয়ে করবে না, কিছুতেই না। আমি আমি এবার ইউএস থেকে ফিরে বাসায় সবটা জানাবো। দাদাভাই তোমাকে ভালোবাসে না, ওর সাথে তুমি কখনোই সুখী হবে না। এক নিঃশ্বাসে সব বলে ফেললো জিসান। শ্রেয়া কি বলবে ভেবে পাচ্ছে না। জিসানকে এড়াতে বলল, আমার একটু জয় ভাইয়ের কাছে যেতে হবে জিসান ভাইয়া, আমার ওষুধ আনতে। আমি আসছি। বলেই বেরিয়ে গেল শ্রেয়া। জিসান পেছন থেকে বার কয়েক ডাক দিল। শ্রেয়া ফিরল না। কল এলো জিসানের ফোনে। ফোন রিসিভ করেই জানতে পারলো তার ইউএসএ ব্যাক করতে হবে। জুয়ের কল। তার বেস্ট ফ্রেন্ড, না হলে কাছের একজন। ওর বাবা খুব অসুস্থ, হয়তো মারা যাবে, তাই শেষবার জিসানকে দেখতে চায়। আর তাছাড়া এক্সামের জন্য যেতে হবে। জিসানের কথা শোনার পর থেকে অনবরত ঘামছে শ্রেয়া। কিসের মধ্যে এসে বলল, সে তো সৎ মায়ের কাছেই ভালো ছিল। উফ, সবকিছু এলোমেলো লাগছে শ্রেয়ার কাছে। চুপচাপ নিজের ঘরে চলে গেল আবারও। দরজা আটকে শুয়ে পড়ল। বাবাকে বাসায় এনে নিজের ঘরে চলে যায় জয়। জিসান আবারও যায় জয়ের কাছে। আজই তাকে ইউএসএ যেতে হবে। কথা বলেছে ভোর 4টায় ফ্লাইট। জয়ের ঘরে এসে দেখে জয় শার্ট খুলে বিছানায় গায়ে দিয়েছে। জিসান এসে বলল, ভাই বল না, কি বলবি? আমি ফ্রি আছি, বল।
আসলে ভাইয়া আমি শ্রেয়ার ব্যাপারে কিছু বলতে এসেছি। আসলে স্ট্রেয়ার ব্যাপারে? উফ গড। জিসান, আমাকে এখন একটু বের হতে হবে। স্ট্রেয়ার ওষুধ লাগবে। সে সকালে ডক্টর দেখিয়ে এনেছে। দাদান জানতে বলে খুব রাগারাগি করবে। আমি আসছি। বলেই শার্ট পরে বেরিয়ে যায় জয়। জিসান কিছু ডাকলো কয়েকবার, কিছুই শুনলো না। হতাশ হয়ে নিজের ঘরে চলে গেল জিসান। ব্যাগে এলোমেলো ভাবে কাপড় গুছিয়ে ড্রয়িং রুমে এলো। সবাই অবাক হয়ে তাকালো জিসানের দিকে। সে সবটা বুঝিয়ে বলল সবাইকে। আদিবাকে ডেকে নিয়ে নিজের ঘরে গেল। বল ভাইয়া কি বলবে? আদিবা, আমি শ্রেয়াকে ভালোবাসি। হোয়াট? ঠিক বলছি রে। কখন কিভাবে হলো আমি জানি না, তবে ওকে আমার চাই। আর ইউ ম্যাড জিসান ভাইয়া? না, আমি সজ্ঞানে বলছি। ভাই এসব কি বলছো? দেখ আদিবা, তুই যেভাবে পারিস দাদাভাই আর শ্রেয়ার বিয়েটা আটকাবি। আমি ততদিনে বাড়ি ফিরে আসব, অফিসে জয়েন করব, আর বাড়িতে ম্যানেজ করে ফেলবো। আর শ্রেয়াকে। থামো জিসান ভাইয়া, এটা হয় না। কেন হয় না? দাদাভাই বা শ্রেয়া তো একে অপরকে ভালোবাসে না তবে। আর দাদাভাইয়ের আরেক জায়গায় রিলেশনও আছে। এ বিয়ে হলে কেউ সুখী হবে না। দেখো ভাই, শ্রেয়া দাদাভাইকে পছন্দ করে, এটা আমি বুঝি। আর বাড়ির সবাই এটাই চাই। দাদানও। কে কি চায় আমি জানি না, আমার শ্রেয়াকে চাই ব্যাস। ভাইয়া তুমি? থাম তুই, ওকে দেখে রাখবি, আসছি। বলেই বেরিয়ে এলো জিসান। আদিবা ধাপ করে বিছানায় বসে পড়লো। জুইয়াপুও যে জিসান ভাইয়াকে ভালোবাসে তাহলে? না, যা যেভাবে হচ্ছে সেভাবেই সবটা হতে দেব। আমি কোনো বাধা দিব না। বরং দাদাভাই শ্রেয়ার বিয়ে হলে বাড়ির শুদ্ধ সবাই সুখে থাকবে। আর একজনের জন্য সবার সুখ নষ্ট করা পাপের হবে। আর জিসান ভাইয়ের এটাকে ভালোবাসা বলে না, মুখে বলি। শ্রেয়ার রুমের দরজায় নক করতে টিট পেল দরজা আটকানো। আস্তে আস্তে ধাক্কাতে লাগলো। রাত প্রায় 12:30 বাজে। এই সময় কেউ দেখলো বাজে ভাববে। আস্তে আস্তে করে ডাকলো জয় শ্রেয়ার নাম ধরে। পুরো দমে ঘুমিয়েছিল শ্রেয়া। হঠাৎ দরজার কড়াঘাতে চমকে উঠলো। ভাবলো হয়তো জিসান এসেছে। গুটিয়ে বসে রইল শ্রেয়া। ভালো করে কণ্ঠস্বর শুনে বুঝতে পারলো জয়। আস্তে আস্তে উঠে গিয়ে দরজা খুলতেই হুড়মুড় করে ঘরে ঢুকলো জয়। এতক্ষণ লাগে দরজা খুলতে? হ্যাঁ, এরকম মহিষের মধ্যে কেউ ঘুমায়? শ্রেয়া কিছু বললো না। হাত দিয়ে এ নাও ঔষধ। কোনটা কখন খেতে হবে বুঝিয়ে দিচ্ছে। তারপর বলল, সব পাতা যেন শেষ হয়। কপালে হাত দিয়ে দেখলো এখনো বেশ জ্বর। পানি এগিয়ে দিয়ে বলল, এখন এই দুটো খেয়ে নাও। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল শ্রেয়ার। এরকম ধমকে ধমকে মিষ্টি শাসন আগে কেউ কখনো করেনি। জয়কে দেখতে বেশ লাগছে এখন। কিন্তু জিসানের কথাগুলো মনে পড়তেই হাসি মিলিয়ে গেল। আবারও নিজেকে সান্ত্বনা দিল, না না, কিছু ভেবে হয়তো জিসান তার সাথে মজা করেছে। তার ভাইয়ের সাথে বিয়ের কথা কি সে জানে না? কিন্তু জয় তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে সে কি রাজি হবে? আর দাদাকে ছাড়াই তারা কি করে আমার সাথে বিয়ের কথা বলে? আমাদেরও তো একটা মতামত আছে। জয়ের কথায় ঘোর কাটলো শ্রেয়ার। আমি আসছি, শুয়ে পড়ো। বলেই বেরিয়ে গেল জয়। আমজাদ মাহমুদ ঘরে পানি না থাকায় ড্রয়িং রুমে আসছিল জগ হাতে। জয়কে এত রাতে শ্রেয়ার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি হয়ে নিজের ঘরে যেতে দেখে বেশ অবাকই হলেন তিনি। না, দ্রুত 4 হাত এক করে দিবেন তিনি, ভেবেই একটু হাসল। গ্রামের পঞ্চায়েতের মতো সালিশি বসেছে মাহমুদ ভিলায়। হ্যাঁ, জয় শ্রেয়ার বিয়ে। আকাশ, আমজাদ, ঝর্ণা বেগম, আদিবা সহ সবাই আছেন। শুধু জয় শ্রেয়া নেই, একজন অফিসে, একজন ভার্সিটিতে। আকাশ, আমি চাইছিলাম ইরিনা শ্বশুরবাড়ি যাওয়ার পরপরই জয় শ্রেয়ার বিয়েটা দিয়ে দিতে, মানে একই সাথে। বাবা, একটু তাড়াহুড়ো হয়ে গেল না? তাড়াহুড়োটা প্রয়োজন। তাছাড়া ওদেরও একটা মতামত আছে, যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক। কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি একটা কথা বলতে চাই দাদান, যদি তুমি অনুমতি দাও। বলো তিতুন। দাদান, আমার মনে হয় ওরা একে অপরকে পছন্দ করে। কি বলছিস সেসব আদিবা? মা, দেখেছিলে না ওই দিন? কিন্তু বৌমা, আমারও তাই মনে হয়। তবু আমি জিজ্ঞেস করে নেব দুইজনকেই। ইয়ে, দাদান তাহলে এরিনা আপুর বিয়ের শপিংয়ে ওদের টক করে ফেলবো। না তিতুন, ইরিনার বউ হাতের পরদিন শপিং, তারপর দিন হলুদ। এত জলদি সব হবে বাবা? ডেকোরেটিংয়ের ভেজাল তো নেই। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো ওদেরকে বুঝিয়ে দিব। আর শপিং বাচ্চারা করে নিবে। আর ইনভাইটেশনের ব্যাপারটা আমি আর বৌমা করে নিব। তোমার চাপ নিতে হবে না। থ্যাংক ইউ বাবা। আমি তাহলে রুমে যাই। যাও দিতুন, আজ বরং শ্রেয়া আসলে তোমরা ইরিনার শপিংয়ে চলে যাও।
আর জয়কেও নিয়ে যেও। আচ্ছা দাদা। কথাবার্তা শেষ হলে আমজাদ সাহেব আর আকাশ সাহেব নিজেদের ঘরে চলে যায়। ঝর্ণা বেগম কিছু বলার আগেই ইরিনা ধমকে বলল, আহ মা, তুমি বরাবর একটা কথা কেন বলো? তুমি জানো আমি জয় ভাইয়াকে নিজের আপন ভাই মনে করি। আর তাছাড়া রিমনের সাথে আমার কাল বাদে পরশু বিয়ে। আমরা একে অপরকে ভালোবাসি। আর তুমি কি না? দেখো মা, আজকের পর এসব কথা দ্বিতীয়বার শুনলে খুব খারাপ হবে, বলে দিলাম। বলেই হন হন করে নিজের ঘরে চলে গেল ইরিনা। রেনু বেগম মুখটা কালো করে ফেলল। ঝর্ণা বেগম বললেন, দেখো বাবু, তুমি আমার আপন বড় বোন, তাই আমাদের সম্পর্ক আজীবনই মজবুত থাকবে। এমন কোনো কথা ছোট বোনের শ্বশুর বাড়িতে এসে বলো না যাতে ছোট বোনের সংসারে অশান্তি হয়। আমার শ্বশুর এ কথা জানতে পারলে কত রিয়্যাক্ট করবে তুমি জানো? রেনু বেগম মুখটা ছোট করে দ্রুত নিজের ঘরে চলে গেল। দুপুরে শ্রেয়াকে নিয়ে বাড়ি ফিরছে জয়। দাদান ফোন না করলে হয়তো আসতো না। এদিকে আজ জয়ের সাথে অনেকটা সময় কাটিয়ে বেশ ভালো লাগছে শ্রেয়ার। যদিও দুজনের মধ্যে তেমন কোনো কথা হয়নি, তবু মাইন্ড ফ্রেশ লাগছে শ্রেয়ার। সব চিন্তা দূর হয়ে গেছে যেন। আরো কিছু সময় পাশে থাকলে মন্দ হতো না। জয়কে নিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে গোসল সেরে ভেজা চুল নিয়ে খেতে বসলো শ্রেয়া। জয় ফ্রেশ হয়ে নিচে এসেই দেখে সবাই ডাইনিংয়ে। হঠাৎ শ্রেয়ার সাথে চোখাচোখি হয়ে গেল। জয় যেন চোখ সরাতেই ভুলে গেছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে খেতে বসলো জয়। খাওয়ার সময় কারোর মধ্যেই তেমন কথা হলো না। খাওয়া শেষে সবার চোখ এড়িয়ে শ্রেয়ার ঘরে গেল জয়। কেন গেল সে জানে না। ঘরে গিয়ে পায়চারি করছে। মামনির সাথে সবকিছু গোছগাছ করলো শ্রেয়া। আদিবা তাড়া দিল 10 মিনিট রেস্ট নিয়ে রেডি হতে, কারণ ইরিনার বিয়ের জন্য শপিং এ যাবে। ঘরে এলো শ্রেয়া। এসে জয়কে নিজের ঘরে দেখে বলল, এ কি, আপনি আমার ঘরে এসেছেন কেন? শ্রেয়া যে বেশ চটপটে দুরন্ত মেয়ে তা জয়ের জানা হয়ে গেছে। আর একটু জোরেই শক্ত করে কথাটা বলেছে শ্রেয়া। ভ্রুকুচকে বলল, লাইক সিরিয়াসলি শ্রেয়া, আমি তোমার ঘরে এসেছি? এই বাড়িটা আমাদের, সো ঘরটা আমাদের। দমে গেল শ্রেয়া। মন খারাপ করলো না একটুও, বরং মুখে হাসি এনে বলল, আসলে আমি ওভাবে বলিনি, যেহেতু ঘরটায় আমি থাকি তাই বলেছি আমার ঘর। আচ্ছা, আমি আসছি। বলেই ঘুরে চলে যেতে নেয়। আর অমনি জয় পেছন থেকে হাত টেনে ধরে। শ্রেয়া জয়ের দিকে তাকিয়ে হাত সরিয়ে বলল, কিছু বলবেন? না মানে এসেছিলাম ওষুধ ঠিকভাবে খেয়েছো কিনা, খাচ্ছ কিনা তাই দেখতে। পরশু ইরিনের হলুদ, ঠান্ডা থেকে থাকলে দাতান খুব রাগ করবে, তাই আর কি। মুচকি হাসলো শ্রেয়া, বলল, হুম। কি চুল দিয়ে পানি পড়ছে, চুল ভালো করে মুছ। আর আদিবার কাছ থেকে হেয়ার ড্রায়ার এনে চুল শুকিয়ে নাও, রেডি হও, বেরোবো। বলেই দ্রুত বেরিয়ে গেল জয়। শ্রেয়া দরজা আটকে ঘর কাঁপিয়ে একটা হাসি দিল আর বলল, সামথিং সামথিং মিস্টার জয়। এনি না ফানি, শাকচুনিটা ঘাট থেকে নেমেছে মনে হয়। এই লোকটা আমার বর হবে। মুচকি মুচকি হাসছে শ্রেয়া। জয়, শ্রেয়া, আদিবার, রোদ, ইরিনা সবাই এসেছে শপিং এ। রোদ এসে অব্দি আদিবার পেছনে চিপকে লেগে আছে। ইরিনা ফোনে কথা বলছে আর এই লেহেঙ্গা সে লেহেঙ্গা দেখছে। এদিকে জয়, সে রোদকে এনেছে তার সঙ্গী হিসেবে, অথচ সে তার বোনের পেছনে সিকিউরিটি গার্ডের মতো হাঁটছে। জয় জানে আদিবাকে রোদ পছন্দ করে, তবে রোদ সবসময় জয়ের সামনে খুব পাট নিয়ে আদিবার ব্যাপারে বলে, যেন তাকে সহ্য করতেই পারে না, অথচ আড়ালে আড়ালে আজদুর। শ্রেয়া শুকনো মুখে সবার পেছনে পেছনে হাঁটছে। জয় হঠাৎ এদিকে ওদিকে তাকিয়ে দেখে তার আশেপাশে কেউ নেই। দাঁড়িয়ে পড়তেই দেখে শ্রেয়া নিচে দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে আস্তে করে বলল, এটাকে লিফট বলে, উঠে এসো। এক পা সাবধানে ফেলে উঠে শ্রেয়া, কিন্তু ওপরে আসতেই পড়ে যেতে নেয়। জয় খপ করে হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। শ্রেয়া একটু ভয়ে ভয়ে বলে, আমার কাছে কাছে থাকবেন একটু, আসলে খুব বড় মল তো, ভয় লাগছে, আদিবাকেও পাচ্ছি না। জয় একটু শক্ত করে শ্রেয়ার হাতটা ধরে হাঁটা ধরলো। আজ কেন যেন শ্রেয়ার হাতটা ধরতে খুব ভালো লাগছে তার। ইচ্ছে করছে হাতটা ধরে হাঁটতে, কিন্তু হঠাৎ এরকম ইচ্ছের কারণ কি জানা নেই জয়ের। এই তো গত পরশুও অ্যানির সাথে সব ঠিকঠাক ছিল। মেয়েটাকে সে ভালোবাসতো। এর আগে কতবার ব্রেকআপ করতে চেয়েছে অ্যানি।
জয় একদিনের বেশি থাকতেই পারেনি। পাগল পাগল লেগেছে নিজেকে। কত কিছু করে অ্যানি রাগ ভাঙাতে হয়েছে, অথচ এবার দিব্যি দুদিন কাটিয়ে দিয়েছে, একটুও মনেও পড়েনি কেন। এর উত্তরও নেই জয়ের কাছে। তবে এবার সে কঠিন আর মজবুত এক সিদ্ধান্ত নিয়েছে। অ্যানির সাথে এটাই ছিল তার শেষ দেখা আর কথা। আর রাখবে না এর সম্পর্ক। মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতো, অথচ তার মাকে অপমান করেছে। তার বোন তার সাথে কথা বলে না। ওই মেয়ের জন্য কি দুটো ছবি পাঠিয়েছে, তাই যা নয় তাই বলে অপমান করেছে। এতটুকু বিশ্বাসী যদি ওর প্রতি না থাকে, তাহলে কিসের ভালোবাসা, কিসের সম্পর্ক? যদিও অ্যানিকে হয়তো মন থেকে সরাতে পারেনি, একটু সময় লাগবে, কিন্তু সরাতে পারবে, যেহেতু তাকে শ্রেয়াকেই বিয়ে করতে হবে। নিশ্চয়ই এই মেয়েই সরিয়ে দিবে। প্রায় 10 মিনিট ধরে জয়কে ডাকছে শ্রেয়া, শরীরে ধাক্কা দিয়েও ডাকতে পারছে না। অথচ এদিকে আদিবা ডাকছে একটু দূর থেকে, তাকে যেতে বলছে, আর জয় আদিবার হাত ধরে বসে আছে। হাঁটতে হাঁটতে হঠাৎ এক দোকানে বসে পড়লো তো পড়লোই, 10 মিনিটেও হুঁশ নেই। জয় ঘর থেকে বেরিয়ে এদিকে ওদিকে তাকাতেই শ্রেয়া ধমকে সুরে বলল, আদিবা ডাকছে আমার 10 মিনিট যাবত, আর আপনি শুনছেনই না, হাতটাও ছাড়ছেন না। আমি বলেছিলাম পাশে থাকুন, বলিনি এইভাবে শিকলের মতো হাত পেঁচিয়ে ধরে রাখুন। অতিরিক্ত কথা বলে তুমি। চলো। কই আদিবা? জয় শ্রেয়াকে নিয়ে আদিবার কাছে গেল। আদিবা শ্রেয়ার হাত ধরে পার্লারে ঢুকে গেল। এরিনা ফেসিয়াল করতে বসে গেছে। আদিবা শ্রেয়াকে বসিয়ে দিয়ে নিজেও বসে গেল। তিনজনকে এক সিরিয়ালে বসিয়ে ফেস প্যাক দেওয়া হয়েছে। থাই একটা ফাঁকা থাকায় রোদ একটা ছবি তুলে নিল জয়কে দেখাতে। দুজন হাসতে হাসতে গড়িয়ে পড়ছে প্রায়। পুরো শপিং মল ঘোরা শেষ রোদ আর জয়ের। এখনো পার্লারের কাজ শেষ হয়নি। এবার জয় একটু রাগ করতে শুরু করলো। ফোন বের করে আদিবাকে কল করতে যাবে, অমনি আদিবা শ্রেয়া বেরিয়ে এলো। আদিবা শ্রেয়া জয় আর রোদের কাছে যে দাঁড়িয়ে বলল, শ্রেয়া, তোমার হবু স্বামীকে বলো 10,000 টাকা বিল হয়েছে তিনজনের দিতে। শ্রেয়া করুণ চোখে তাকালো জয়ের দিকে। জয়ের দৃষ্টি শ্রেয়ার চুলে, রীতিমতো হা হয়ে তাকিয়ে আছে। চুলগুলো এমনি হাঁটু অব্দি, একটু স্ট্রেট করায় আরো লম্বা লাগছে, তবে ন্যাচারালি ভালো লাগতো। জয় কিছুটা ধমকের সুরে বলল, চুলগুলো কিরকম স্বর্ণের মতো সোজা করেছে কেন? একদম ভালো লাগছে না, যাও ঠিক করে এসো। যদিও চুলগুলো বেশ সিল্কি আর স্মুথ লাগছে, তবুও জয় চায় না শ্রেয়া এরকম করে পুরো মলে ঘুরুক। এতে চুলে বদনজর পড়তে পারে বলে সে ধারণা করে। লম্বা চুল যে তার দুর্বলতা, তার নেশা। শ্রেয়া ওনাকে বলে দাও ওটা ওয়ান টাইম স্টেট, পানিতে ভিজালেই চলে যাবে। শ্রেয়া আবারও আহত দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। এদিকে রোদের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রোদ বলল, ওয়েট, ওর হবু স্বামী জয় মানে বিয়েতে হচ্ছে ইরিনা আর ওর বিয়ে ফিমনের, আর তো তোমাদের বাড়িরা। থেমে গেল রোদ। আশ্রিতা, হ্যাঁ ভাইয়া, আমি ওনাদের বাড়ির আশ্রিতা। আসলে শ্রেয়াকে পুরোটা শেষ করতে না দিয়ে আদিবা বলল, শ্রেয়া ভাবি হবে বলে ভেবো না, তুমি আমার বড়, কষিয়ে দিব একটা। আর রোদ ভাইয়া, তোমায় এসব কে বলেছে? তুমি শ্রেয়াকে কি করে চেনো? জয় তো পরিচয় করিয়ে দিল। উনি তোমাকে এসব বলেছে তাই না? বলবে নাই বা কেন? যার বিয়ে ঠিক থাকা সত্ত্বেও মেয়ে নিয়ে বাড়ি আসে, গার্লফ্রেন্ড বসে, সে এর চেয়ে ভালো আর কি বা করতে পারে? জয় মাথা নিচু করে আছে। আদিবা কপট রাগ দেখিয়ে রোদকে জিজ্ঞেস করলো, ওই টাকা পয়সা কিছু এনেছো নাকি খালি পকেট করেই দৌড়ে চলে এসেছো? এনেছে। পকেট থেকে টাকা বের করে আদিবার হাতে দিতে নিলেই জয় শ্রেয়াকে টাকা ধরিয়ে দিয়ে বলে, নাও, তোমার ননদিনীকে নাও, আর তাকে বলো আমি সব ব্রেকআপ করে ফেলেছি। আর এত বিয়ে করেছে সবকিছু মাথায় তুলছে। আমায় কিন্তু এখনো বিয়ের ব্যাপারে কেউ কিছু বলেনি। আদিবা মুখ বেঁকিয়ে চলে আসলো। মাহমুদ ভিলায় বিয়ের উৎসবে শাড়ি লেহেঙ্গা সবসময় বাড়ি থেকেই পছন্দ করা হয়। লোক যায় শাড়ি লেহেঙ্গা নিয়ে বাড়িতে, সেখান থেকেই সবাই নিজের পছন্দ মতো কিনে। তাই ইরিনা বিয়ের লেহেঙ্গা ছাড়া আরো কিছু কেনেনি। জুয়েলারি তো মা এনেছেনি, আর ও বাড়ি থেকে তো দিবে। আর আদিবা টুকটাক অর্নামেন্টস কিনলো, আর শ্রেয়াকে কিনে দিল একজোড়া নুপুর পকেট ভর্তি করে লো জয়ের। সকলের আড়ালে রোদ একটা আংটি সবার সামনে আদিবাকে পরিয়ে দিল আর বলল, এটা তোমার হাতেই মানাবে। শ্রেয়া একটু মনে মনে বলল, ইস, এমন যদি আমাকেও উনি কিছু পরিয়ে দিত। সে কি জানতো তার কপালেও কিছু জুড়তে চলেছে। সেদিনের মতো কেনাকাটার পাট চুকিয়ে ডিনার করে বাড়ি ফিরল সবাই। বাসায় যেয়ে সব ব্যাগপত্র রেখে যে যার মতো ঘরে চলে গেল। বড়রা নিজেরাই বের করে দেখলো কে কি শপিং করেছে।
রোজ জয়ের ঘরে শুয়ে শুয়ে ভাবছে কি করে একটু কথা বলা যায় আদিবার সাথে। অনেক বুদ্ধি এটাও কিছুতেই কিছু হলো না। সব বুদ্ধিতেই ঠান্ডা পানি ঢেলে দিল আদিবা। টেক্সট করে জানালো কোনোভাবেই তার সাথে দেখা বা কথা বলার চেষ্টা যেন না করে। সে খুব ক্লান্ত, এখন ঘুমাবে। নিরাশ হয়ে কম্বলে মাথা ঢুকে শুয়ে রইল রোদ। অন্যদিকে একটি নির্ঘুম রাত কাটিয়ে দিল জয়, কারণ জানা নেই তার। বাড়ির ভর্তি লোক, সকাল থেকেই আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে। চন্দ্র সরকার কাপড়ের ব্যাগ সহ সেক্রেটারিকে নিয়ে এসেছেন। ঝর্ণা বেগম মাথায় কাপড় টেনে তাকে আদাব জানিয়ে সোফায় বসতে বললেন। তিনি বেশ আয়েশ করে বসে ঝর্ণা বেগমকে বললেন, দিদিমা জল হবে? জি। বলেই ঝর্ণা বেগম রান্নাঘরের দিকে ছুটলেন। আদিবা ফেসবুকিং করতে করতে সিঁড়ি ধরে নিচে নামছিল। চন্দ্র সরকারকে দেখে চিৎকার করে বলল, দাদু আপনি এসেছেন? যে আদাব বলে পাশে বসলো। ততক্ষণে ঝর্ণা বেগম পানি নিয়ে এসেছেন। তিনি পানি পান করে গ্লাস রাখতে রাখতে বলল, দিদু ভাই আর কে কে শাড়ি কাপড় নিবে ডাকো, ঘন্টাখানিক পর আরেকবারই অর্ডার আসে। আচ্ছা। বলেই আদিবা ছুটে শ্রেয়ার ঘরে গেল। জয়ের শপিং করে দেওয়া ড্রেসগুলো বিছানায় মেলে বসে আছে শ্রেয়া। এতটুকুন বয়স অব্দি কখনো ঘাগরা, টি শার্ট, টপস পরেনি, আর আজ এসব দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম। আদিবাকে তো কতই পড়তে দেখে, কিন্তু ওর পড়তে হবে ভেবে কেমন যেন লাগছে। এক হাতে মাথা চুলকাচ্ছে, আর এক হাত গালে দিয়ে পা মেলে বসে আছে। আদিবা ঠাস করে দরজা খুলে হুড়মুড় করে ঘরে ঢুকলো। শ্রেয়া চমকে পিছু তাকালো, কিন্তু আদিবাকে দেখে আগের মতোই বসে রইল। কি হয়েছে আমার ভাবি জানেন? আদিবার মুখে ভাবি শুনে ভ্রু কুচকে তাকালো শ্রেয়া। এগুলো আমি কি করে পরবো আদিবা? কেন হাত দিয়ে পড়বে? আদিবা বি সিরিয়াস। উফ, সরকার বস্ত্রালয় থেকে সরকার দাদু এসেছে, জলদি চলো। বলে বিছানা থেকে একটা ঘাগরার টি শার্ট নিয়ে শ্রেয়ার হাতে দিল। ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠালো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখতে লাগলো শ্রেয়া। আদিবার সব জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলছিল। শ্রেয়াকে এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গলায় একটা ওড়না দিয়ে বলল, বাকি জামা কাপড়গুলো তুমি গুছিয়ে নিও, এখন চলো। বা হাত ধরে টানতে লাগলো। শ্রেয়া চুল আঁচড়াতে ভুলে গেছে। দাঁড়াও, ওয়েট। হাত দিয়ে চুলগুলো ঠিক করে খোপা করে দিল। হাত ধরে নিয়ে বসালো সোফায়। ওরা আস্তে আস্তে ইরিনা, রেনু বেগম, ইরিনার ফুফি মামি ঝর্ণা বেগম এবং তার বান্ধবী সাজু শেখ সবাই শাড়ি দেখতে শুরু করে দিয়েছেন। শ্রেয়াকে দেখেই সাজু শেখ শাড়ি থেকে মুখ তুলে শ্রেয়ার মাথায় হাত তুলে বলল, বাহ, কি মিষ্টি মেয়ে, কি হয় তোর ঝর্ণা? ঝর্ণা বেগম আমতে আমতে করে বলল, আমার শ্বশুরের বন্ধুর নাতনি। জয়ের হবু বউ এটা বললেও যে এখন হুলুস তুলুস কাণ্ড ঘটবে তা বেশ ভালো করে জানেন তিনি, তাই চেপে গেল। বাহ, খুব ভালো। তা তোমার নাম কি আম্মু? শ্রেয়া রহমান দিহা। বাহ, নামটাও সুন্দর। ঝর্ণা, আমার ছেলের জন্য এমন একটা মেয়ে খুঁজছি আমি। ওনার দাদার অ্যাড্রেসটা দিলে যোগাযোগ করতে পারতাম। উপস্থিত সবাই তার দিকে তাকালো। আদিও বিরক্তি নিয়ে পড়ল, কিসের মধ্যে কি আন্টি? শ্রেয়াকে আমার ভাইয়ের জন্য পছন্দ করে রেখেছি। ও আচ্ছা, সরি। আসলে আসলে আপনি জানতেন না তো, তাই। এখন তো জেনেছেন, তাহলে শাড়ির দিকে মনোযোগ দিন। আমরা সাজু বেগম আদিবার কথায় কিছুটা রাগ হলো হয়তো। গম্ভীর হয়ে শাড়ি দেখতে লাগলো। ডেকোরেশনের লোকের সাথে ফোনে কথা বলতে যাচ্ছিল জয়। সাজু আন্টির কথাগুলো তার কানে গেল। ফোনটা নামিয়ে তীক্ষ্ণ নজরে তাকালো শ্রেয়ার দিকে। আগের থেকে অনেকটা সুন্দর ফর্সা হয়ে গেছে। ডান গালে কানের সামনে চুলগুলোর দিকে একটা বড় তেল, কয়েকটা চুল সামনে দুপাশে, আর বাকিগুলো খোপায় গোজা। না, মেয়েটা অতটাও খারাপ দেখতে না, হয়তো তার মতো ফর্সা না, তবে খারাপ না। খোলা চুলে বেশ লাগে। জয়ের ধ্যান ভাঙলো শ্রেয়া আদিবার চেঁচামেচিতে। দুজন এক লেহেঙ্গা নিয়ে টানাটানি করছে আর হাসছে। মুচকি হেসে চলে গেল জয়। পুরো বাড়ি ছুটছে আদিবা শ্রেয়া। শ্রেয়ার হাতে একটা লেহেঙ্গা। শ্রেয়া বলছে, না এটা আমি পরবো। আদিবা বলছে, না আমি। একটু দূরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে একজন ব্যক্তি তাকিয়ে আছে ওদের দিকে। চেঞ্জ করতে নিজের ঘরে গিয়েছিল জয়। চেঁচামেচি শুনে বেরিয়ে আসে। ওদের দৌড়াদৌড়ি দেখে হাসতে শুরু করলো। সিফাতকে একটু দূরে দাঁড়িয়ে শ্রেয়ার ছবি তুলতে দেখে বেশ রেগে গেল জয়। সিফাত ইরিনার কাজিন, সেই সূত্রে ওরও কাজিন। শ্রেয়াকে বলে এক ধমক দিলেই দুজন দাঁড়িয়ে পড়ে। কি হচ্ছে এসব? জয়ের ধমকে তিনজনই চুপচাপ। এখনো তোমরা ছোট নাও, ঢং ঢং করার কি হয়েছে শুনি? কাপড় কি একটাই শহরে?
আদিবা ভ্রুকুচকে শ্রেয়ার হাত থেকে খপ করে লেহেঙ্গাটা নিয়ে হনহন করে সিঁড়ি ধরে নিচে চলে গেল। শ্রেয়া চলে আসতে নিলেই স্ট্রিক্টলি বলল, দাঁড়াও। তারপর শ্রীফাতের কাছে যেয়ে হাত থেকে বলল, ও তোর হবু ভাবি হয়, কারোর অনুমতি ছাড়া পিক তুলতে নেই। সে শিক্ষা পাসনি? মোবাইল থেকে অল ফোল্ডার ডিলিট দিয়ে ফোনটা হাতে দিয়ে দিল। শ্রেয়াকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। বোকা বনে তাকিয়ে রইল শ্রীফাত। নিজের লিমিট ক্রস করে ফেলো না। ভুলে যেও না এই বাড়িতে তোমার অবস্থানটা কোথায়। যার বিয়ে তার হুঁশ নাই, তোমার তাহলে ঘুম নেই কেন? আমার বোনের না হয় কাসিন, তোমার কি? যখন তখন তোমাকে যেন সবার মাঝে না দেখি। হলো দেও না, এত আহামরি কিছুই না তোমার জন্য। না তোমার বিয়ে, না তোমার কোনো রিলেটিভের। কারো বিরক্তির কারণ হও কেন বারবার? ভদ্রতার খাতির একটা ড্রেস পরে হলুদে থাকলেই তো হলো, এত ঢঙের কি আছে? আর সারাদিন এরকম হাসতে থাকো কেন? তোমাদের গ্রামে বসে সবাই এরকম সারাক্ষণ হাসতেই থাকে। কি ভাবো হাসলে তোমায় খুব সুন্দর দেখায়? মোটেও না। ওই ক্যাশ দাঁতটা দেখা যায় আর পুরো চোকা চোকা লাগে। একদম এরকম সারাক্ষণ হাসবে না। চুলগুলো খুলে রেখেছো কেন? সবাইকে দেখাচ্ছ তোমার কত লম্বা চুল? আর কারো এরকম নেই? এটা তোমার ভুল ধারণা। চুলগুলো পারলে বেঁধে রাখো, তাহলে খাবারের চুল কম পাওয়া যাবে। যাও ঘরে যাও। শ্রেয়া চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। জয়ের মুখের উপর কত কিছুই না বলতে চেয়েছিল, কিন্তু পারল না। ওর অবস্থানটা যে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জয়। না, এবার তাকে পরিবর্তন হতে হবে। ভুলে গেলে চলবে না তার অবস্থানটা কোথায়। বিয়ে হবে কিনা তার অত নিশ্চয়তা নেই। কেনই বা এত কথা শুনতে যাবে সে? এর চেয়ে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো। নিচে আসতে আদিবা ওর লেহেঙ্গাটা শ্রেয়ার হাতে দিয়ে বলল, আমি তো দুষ্টুমি করছিলাম। গোল্ডেন আর ব্লু কালারটাই তোমায় মানাবে, এটা তুমি বিয়ের দিন পরো। আমি গোল্ডেন আর গ্রিন কালারটা পরবো। না দিবা, তুমি। আহা শ্রেয়া, এটা আমি নেব না, তুমি দিলেও না, কারণ রোদ ভাইয়ের গ্রিন কালার পছন্দ, আর আমিও ওনার পছন্দের সেই ড্রেসই পরতেই কমফোর্টেবল ফিল করি। মুচকি হাসল শ্রেয়া। লেহেঙ্গাটা নিয়ে নিজের ঘরে চলে গেল। সারাদিনে একবারের জন্য শ্রেয়াকে চোখের সীমানায় দেখেনি জয়। হয়তো তার কথায় হাত হয়েছে। এভাবে বলা তার ঠিক হয়েছে কিনা জানে না, তবে ভুল হয়নি। এভাবে দৌড়ানোর কি আছে? বড় হয়েছে তো নাকি? আর তার বোনটাও কম না। দুদিন অফিস যাবে না জয়। নিজেদের ফ্যাক্টরির সমস্যা হবে না। আকাশ মাহমুদ ফুল কিভাবে সাজাবে তা বলে দিচ্ছেন। ইহনার বাবা লাইটিং এর ব্যাপারটা দেখছেন। জয়ের দাদা আর মা, সব রিলেটিভস, অফিসের স্টাফ আর সবার বন্ধুদের মধ্যে কাদের ইনভাইট করা বাকি আছে, কাদের কাছে কার্ড পৌঁছায়নি তাই দেখছে আর নোট করছে। ইনা ফোনে কথা বলছে আর পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আদিবা নখে নেল পালিশ লাগিয়ে ফু দিচ্ছে। বাকিরা নিজেদের মতো কাজ করছে, ঘুরছে। 1 মিনিট চারিদিকে চোখ বুলিয়ে এসব পর্যবেক্ষণ করলো জয়। সবার চোখের আড়ালে শ্রেয়ার ঘরে উকি দিল জয়। কই শ্রেয়া তো নেই। এদিক সেদিক তাকিয়ে খুঁজলো। কল আসতে বাহিরে চলে গেল বক্স আনতে। দুজন কাজের মহিলা এসেছেন। বিয়ের কয়দিন যাবৎ কাজ করবে। এত মেহমান, 3 বেলা রান্না, মামনি একা পেরে উঠবেন না। শ্রেয়া এতক্ষণ রান্নাঘরেই কাজ করছিল। সন্ধ্যা হয়ে এসেছে, প্রায় মাগরিবের আজান হবে। কিছুটা ঠান্ডাও পড়েছে। শ্রেয়া কাজ সেরে নিজের ঘরে চলে গেল। হাত মুখ ধুয়ে দরজা আটকে বই নিয়ে বসলো। সবার সাথে আড্ডা দিতে ইচ্ছে হলো। জয়ের কথা মনে পড়তেই কিছুটা হাসলো শ্রেয়া। এই কথাই মনে রেখেছে সে। নিজের অবস্থানটা ভুলে গেলে চলবে না। চোখের বালি বইটা নিয়ে পড়তে লাগলো। 8টা বাজতেই আদিবা এসে নক করলো দরজায়। সে আদিবার কণ্ঠ শুনে দরজা খুলে দিতেই আদিবা বলল, শ্রেয়া, আজ আমার ঘরে থাকতে হবে তোমায়। বাসায় অনেক মেহমান এসেছে তো, আর ঠান্ডাও পড়েছে, তাই তোমার ঘরটা লাগবে। আচ্ছা, সমস্যা নেই, আমি চলে যাব। না, আসলে মুরব্বীরা থাকবে তো, তাই এখনই যেতে হবে, ওনারা বিশ্রাম নেবে। বইটার একের উপর রেখে মাথায় ওড়না পেঁচিয়ে বলল, চলো। একেবারে খেয়ে নিয়ে আদিবার ঘরে শুতে চলে গেল শ্রেয়া। আজ তার বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। দম বন্ধ লাগছে খুব। আদিবা বারান্দার বেডের চেয়ারে বসে ফোনে কথা বলছে। এদিকে না চাইতেও খুব কান্না পাচ্ছে শ্রেয়ার। রাত 12টার সময় ঘরে আসে আদিবা। শ্রেয়ার শরীরে কম্বল টেনে দিতে গিয়ে দেখে ও শরীরটা কেঁপে উঠছে। টেনে উঠিয়ে বসায়। কাঁদছো কেন শ্রেয়া? কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে, তবুও বলল, মা, দাদুর কথা খুব মনে পড়ছে। শ্রেয়াকে পানি খাইয়ে দিয়ে নিজের কোলে মাথা রেখে হাত বুলিয়ে দিতে লাগলো আদিবা। খেতো না পাগলি, আমরা আছি না, আমরাও তো তোমার আপনই, বলো। ঘুমাতে চেষ্টা করো, ভালো লাগবে। হাত বুলিয়ে দেওয়ায় ঘুমিয়ে পড়ল শ্রেয়া। আদিবাও ওভাবেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ ফোনের ভাইব্রেশন শব্দে চমকে উঠলো। তাকিয়ে দেখলো শ্রেয়া উঠেছে কিনা। না ওঠেনি। ফোন হাতে নিয়ে দেখলো জিসান। ঘাবড়ে যায় আদিবা। ফোন সাইলেন্ট করে দূরে রেখে দেয়। তারপর শ্রেয়ার মাথাটা বালিশে রেখে নিজে ঘুমিয়ে পড়ে।
চকলেট কালার শার্টে বেশ লাগছে জিসানকে। বাবার মাথার পাশ থেকে উঠে এসে জিসানের সামনে দাঁড়ালো জুই। তুমি হঠাৎ? চমকালে বুঝি? একটু, কিন্তু বাসায় কেন? আসতে পারি না বুঝি? না না, তেমন না। আসলে কতবার তোমায় বাসায় আসতে বলি, তুমি তো আসতেই চাও না, তাই জিজ্ঞেস করলাম। আঙ্কেল কল করে ডেকেছেন। বাবা তোমায় ডেকেছেন? হুম। কিন্তু কেন? সেটা আমি কি করে জানবো? আচ্ছা বসো, বাবা ঘুমাচ্ছেন, উঠলে না হয় কথা বলো। আচ্ছা, সমস্যা নেই। জিসানকে বসতে বলে ঘর থেকে বেরিয়ে গেল জুই। বাবা যেহেতু ডেকেছেন, নিশ্চয়ই তার মনের আশা পূরণ হতে চলেছে। ভাবতেই পুলকিত হচ্ছে জুই। পুরো বাড়িতে মানুষজন ভর্তি, পিচ্ছিরা দৌড়দৌড়ি করছে। একদিকে সাউন্ড বক্স বাজছে, সারা বাড়িতে লাইটিং করা হয়েছে, যদিও সকালে বলে বোঝা যাচ্ছে না। বাগানের পাশে বড় খোলা জায়গাটা গায়ে হলুদের স্টেজ করা হয়েছে। সকাল থেকেই বাড়ির সবাই খুব ব্যস্ত। গায়ে হলুদ বলে কথা, সারা সকাল কাজ করেই কেটে গেল সবার। দুপুরেও যেভাবে পেরেছে খেয়ে নিয়েছে। বিকেলের শেষ সাজতে বসে গেছে সবাই। আস্তে আস্তে জয়ের বন্ধু আদিবা, ইরিনার বন্ধু বান্ধবরাও আসা শুরু করে দিয়েছে। বেশ উৎসব মুখর পরিবেশ মাহমুদ ভিলায়। আদিবা রেডি হয়ে এসে শ্রেয়াকে খুঁজতে লাগলো, কিন্তু তার দেখা নেই। অবশেষে ছাদে পেল তাকে। পুরো ছাদ ফাঁকা, কেউ নেই, কেবল এক কোণে দাঁড়িয়ে আছে শ্রেয়া। আদিবা দ্রুত পায়ে কাছে গিয়ে বলল, ইমা শ্রেয়া, এখনো রেডি হওনি? চলতে চলো। বাদ ছাদল শ্রেয়া। না দিবা, আমি রেডি হব না। আমি এমনিতে ঠিক আছি। কি বলছো? বাসায় পরার জামা কাপড় পরে থাকবে? কই, নতুনই তো। দেখো শ্রেয়া, অনেকেই জানে তুমি এই বাড়ির বউ হবে। তা যদি তোমার সাজগোজ না দেখে ফোড়ন কাটে, তখন ব্যাপারটা তুমি সহ মা, দাদা ভাই, দাদার সবারই খারাপ লাগবে, আর আমারও। চলো চলো, রেডি হবে। আবার মেহেদি পরাতে হবে না, চলো। শ্রেয়া আর কিছু বললো না। আদিবা ওর হাত ধরে নিচে নিয়ে গেল। সব ছেলেরা হলুদ পাঞ্জাবি আর মেয়েরা হলুদ বেগুনি শাড়ি পরেছে, শুধু ইরিনা লাল হলুদ। আদিবার পিছু পিছু স্টেজে এলো শ্রেয়া। সবাইকে একই রকম লাগছে। ঘুরে ঘুরে দেখতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। চোখ তুলে তাকিয়ে বলল, চোখে দেখতে পান না? ছেলেটা মুচকি হাসলো শুধু। শ্রেয়া আর কিছু না বলে চলে গেল। বাড়িতে ঢুকতেই আদিবা তাড়া দিয়ে বলল, শ্রেয়া, আমার সাথে হাতে হাতে একটু নাও তো এগুলো। ফল মিষ্টি কেকের দিকে ইশারা করে বলল, আদিবা, তোমরা ফলের প্লেটগুলো নাও, আমি শরবতের ট্রেটা নিচ্ছি। আচ্ছা। আদিবা সহ ওর বান্ধবী মিহু ফলগুলো নিল। আরো কয়েকজন কাজিন কেক মিষ্টি নিল। শ্রেয়া শরবতের ট্রে নিয়ে সবার পিছু পিছু হাঁটা ধরলো। হলুদের স্টেজের কাছে যাওয়ার রাস্তায় একটু দূরে জয়েরকে কাজ করতে দেখলো শ্রেয়া। অনেকগুলো ফুল ভর্তি একটা সিএনজি, ওটা থেকে ফুল নামাতে বলছে একজনকে। শ্রেয়া চোখ সরিয়ে সামনে হাঁটা ধরলো। এত মানুষের ভিড়ে কোত্থেকে এক পিচ্চি এসে শ্রেয়ার শরীরে এসে ধাক্কা খেলো। পুরো শরবত শাড়িতে পড়ে গেল, ট্রেটা নিচে পড়ে গেল, আর বাচ্চা পড়লো নিচে। হাতটা কাঁচের উপর পড়া একটু কেটে গেল, আর পিচ্চিটা দিল হৃদয় বিদারক চিৎকার। আশেপাশের লোকজন সবাই এদিকে তাকিয়ে থেমে গেল। শ্রেয়া বাচ্চাটাকে তুলতে নিলেই জয় এসে কোলে তুলে নেয়। হাত পা গুলিয়ে দেখে হাতের নিচে একটু কেটে গেছে, রক্ত বের হয়নি। বয়স 6-7 বছর হবে, খুব কাছে। জয় কোলে নিয়ে থামাতে চাইল। এই মেয়ে, এই তুমি কি কানা? চোখে থাকো না? যখন তখন যার তার সাথে ধাক্কা খাও। চোখে কপালে ডেকে আটছিলে? মেয়েটার মা এসে কোলে নিয়ে বুকে জড়িয়ে নিল, পানি দিতে নিয়ে চলে গেল। আসলে আমি। চুপ করো, একদম চুপ করো। এত বেহায় কেন তুমি? হ্যাঁ, এত বেহায় কেন? তোমার শরীরে কি মানুষের রক্ত নেই? লজ্জা নেই? কাল যে বললাম হলুদে থেকে কি করবে, তাও এলে? এসো তো গেছো, এখনই মাসুম বাচ্চাটাকে এতটা ব্যথা দিয়ে দিলে। কাকে দেখে দেখে হাঁটো? হ্যাঁ, চোখ একদিকে আর মন আরেক দিকে। ধাক্কা মারো কি করে? হ্যাঁ, ফাসিল কোথাকার, যাও এখান থেকে। কি হলো, সকাল মতো দাঁড়া আছে কেন? যাও। শ্রেয়া এক প্রকার দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল। চুলগুলো টেনে ছিঁড়ে খুলে ফেললো। ভেজা শাড়িটা পরেই ফ্লোরে বসে কাঁদতে লাগলো। না, আর থাকবে না এখানেও। এবার দাদুকে কল করে গ্রামে চলে যাবে। সারাক্ষণ কথা শুনতে হয়। কেন, কি দোষ ওর? ও কি যেতে চেয়েছিল হলুদে, নাকি ইচ্ছে করে ধাক্কা দিয়েছে? পিচ্ছি মেয়েটাই তো। 1 ঘন্টার মতো কান্না করে হিচকি তুলে ফেলেছে শ্রেয়া। শরীর অসাড় হয়ে আসতে, মাথাটা খুব যন্ত্রণা করছে। কোনো রকম উঠে শাড়িটা পাল্টে নিল, মুখে পানির ছিটা দিয়েই শুয়ে পড়ল। না, আর বেরই হবে না এই ঘর থেকে, যতদিন না বিয়ের অনুষ্ঠান চলবে। মেহেদির পর্ব শেষ হতেই মিউজিক বেজে উঠলো। সব মেয়েরাই নাচছে। ইদিনাও রোজ ছবি তুলছে। তাকে আদিবা কঠিন আদেশ দিয়েছে, প্রত্যেকটা মোমেন্ট যেন ক্যাপচার করা হয়, নয়তো ব্রেকআপ।
আর রোদ বেচারা সেই আদেশই পালনে ব্যস্ত। জয় সহ সব বন্ধুরা মিলে বিয়ার খাচ্ছে এক কোণে। ওদের সার্কেলে কোনো মেয়ে ফ্রেন্ড নেই। রোদ, জয়, আয়ান, তিয়াস, জাকির, যাদের মধ্যে জাকির বাদে সবাই আনম্যারিড। ওরা নিজেদের ভেতরে কথা বলছে আর হাসাহাসি করছে। কোহিনূর তার বান্ধবীর পিচ্ছি মেয়েটাকে ধমকে ধমকে বলতে লাগলো। কথাটা গেল জয়ের কানে, তার মানে ও আবার এসেছে। কি বেহায়া মেয়ে! ক্ষিপ্ত হয়ে দ্রুত পায়ে এলো। এসে দেখে না শ্রেয়া এখানে নেই। ওর কাজিনের ওয়াইফ এক পিচ্ছি শ্রেয়াকে শ্রেয়া বলে ডাকছে আর এসব বলছে। জয় আশেপাশে চোখ বুলালো, না কোথাও শ্রেয়াকে আর দেখতে পেল না। জয় আবারও নিজের বন্ধুদের সাথে আড্ডায় যোগ দিল। রাত প্রায় 1টার বেশি। সব মুরব্বীরা ঘরে চলে গেছে। যার যার বাবু আছে সবাই ঘুমাতে চলে গেছে। স্টেজের পেছনে একটু আগুন জ্বালিয়ে চারপাশে গোল হয়ে বসেছে আদিবা, মিহু, রোদ, জয়, আয়ান, তিয়াস, জাকির ওর ওয়াইফ, কাজী শিফাত, শিমু। গিটার বাজাচ্ছে তিয়াস। প্রথমে গান ধরলো রোদ, তারপর আড্ডা শুরু হলো। একে একে তিয়াস, মিহু, শিফাত, আয়ান সবাই গান করলো। রাত প্রায় 3টে বাজতে চললো। একে একে উঠে পড়লো সবাই। আদিবা এগোতেই জয় বলল, আদিবা, শ্রেয়া কোথায় রে? সত্যি তো, শ্রেয়া কোথায়? ওকে তো সেই কখন থেকে দেখলাম না। জয়ের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, জানি না, নিচে খুঁজে দেখুন। আদিবা চলে গেল। রোদ এসে জয়ের পাশে দাঁড়ালো। তোর বোনটা তোর মতোই হারামি টাইপ হয়েছে। রোদের কথাটা শুনে চোখ মুখ লাল করে ওর দিকে তাকালো জয়। রোদ আস্তে করে কেটে পড়ল। জয় ঘরে যেয়ে দেখে ড্রয়িং রুমের নিচেও বিছানা পাতা হয়েছে আজ। এতগুলো মানুষ পেরিয়ে শ্রেয়ার ঘরের দিকে যাওয়া ঠিক হবে না তার, আর তার ইচ্ছেও নেই। দ্রুত নিজের ঘরে যেয়ে দেখে রোদ, তিয়াস, আয়ান সবাই যে যার মতো শুয়ে পড়েছে। সোফায় একটু জায়গা আছে শুধু। ফ্রেশ হয়ে কোনো রকম গুটিয়ে শুয়ে পড়লো সেখানে। এই তো কোনো মতে 1 ঘন্টা ঘুমাতে পারবে। বরযাত্রী এসে পড়েছে, সবাই চারিদিকে ব্যস্ত। এর মধ্যে আদিবার বান্ধবী মিহু অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে নিয়ে হসপিটালে গেছে আদিবার, রোদ, তিয়াস। সবাই মিলে বরযাত্রীর আপ্যায়ন করছে। জয়ের ফোনে ফোন কল আসতেই রিসিভ করলো জয়। জিসান কল করেছে। রিসিভ করে কথা বলতে বলতে হাঁটা ধরলো জয়। হঠাৎ জানালা দিয়ে চোখ গেল শ্রেয়ার ঘরের দিকে। পুরো রুম এলোমেলো হয়ে আছে, আর বিছানায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে শ্রেয়া। ফোন কান থেকে নামিয়ে সেদিকে তাকিয়ে রইল জয়। এদিকে দাঁড়াভাই করেই চলেছে জিসান, সেদিকে খেয়াল নেই জয়ের। কিছুক্ষণ তাকিয়ে থেকে কল কেটে ঘরের দরজায় নক করলো জয়। বার কয়েক নক করার পর দরজা খুললো শ্রেয়া। শ্রেয়া ঘুমু ঘুমু চোখে। দরজা খুলেই আবারও বিছানায় শুয়ে পড়লো। জয় পুরো ঘর এক পলকে দেখে নিল, তারপর তাকালো শ্রেয়ার দিকে। গুটিসুটি মেরে শুয়ে আছে, কেঁদেছে খুব হয়তো। নাক, চোখ, ঠোঁট ফুলে আছে। দরজাটা আটকে নিল জয়, কেউ আসলে খারাপ ভাবতে পারে। সোফার উপর সেদিনকার নীল গোল্ডেন কালার লেহেঙ্গাটা, পাশে কিছু অর্নামেন্টস, হয়তো আদিবা দিয়ে গেছে আর সেভাবেই রয়েছে। নিচে কালকের পরা হলুদের পোশাক। জয় সোফায় বসে পড়লো। কিছুক্ষণ তাকিয়ে থেকে শ্রেয়ার নাম ধরে ডাকতে লাগলো। বেশ কয়েকবার ডাকার পরও শ্রেয়া উঠলো না। শ্রেয়া এবার খুব জোরে চিৎকার করে শ্রেয়া বলে চেঁচিয়ে উঠলো জয়। দরফর করে উঠে বসলো শ্রেয়া। কি হয়েছে বলে চারিদিকে চোখ বুলালো। শ্রেয়া চোখগুলো লাল হয়ে আছে, কাঁপছে রীতিমতো। জয় শান্ত গলায় বলল, ডাকছি সেই কখন থেকে, ভয় পেয়েছ? আমায় আর কখনো এভাবে ডাকবেন না জয় ভাইয়া, আমার খুব শরীর খারাপ করে। ওকে, যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। কেন? বরযাত্রী এসে পড়েছে অনেক আগে, যাবে না? উঠো। আর এই অবেলা এইভাবে ঘুমাচ্ছ কেন? এবার খুব রাগ হলো শ্রেয়ার। মুখের উপর বলতে যেও পারলো না। নিজেকে শান্ত রেখে বলল, আমার কোনো আত্মীয় স্বজনের বিয়ে তো নয়, তাহলে আমি রেডি হব কেন? আর তাছাড়া আমি এই বাড়ির আশ্রিতা। আমি কোথায় থাকলাম আর না থাকলাম তা দিয়ে আপনার কি? আর আমি গেলেই যত সব অশান্তি পাকাই, দরকার নেই। তার থেকে এই ঘরে ভালো আছি। সারাদিন তো মনে হয় কিছু খেয়েছ, ঘুমিয়েছ কখন? কি হলো, চুপ কেন? বলো বলো। কাল হলুদের প্যান্ডেল থেকে এসে আর যায়নি। সরি শ্রেয়া। কিছুটা অবাকের চোখে জয়ের দিকে তাকালো শ্রেয়া। আসলে আমি বারবার তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলি, এরকম করা ঠিক না আমি জানি, কিন্তু কেন যেন মাথায় ঠিক থাকে না। আমি হয়তো মানুষটা এরকম। শ্রেয়ার আরো অভিমান জমল, কিছু না বলে ঠাই বসে রইল। কি হলো, চলো। না। আবার? কি আবার? কি আবার? আবার মারবেন, অপমান করবেন? করুন না, না করলো কে? আমি তো অপমান করার মতোই একজন মানুষ। শ্রেয়া প্লিজ। না, ওখানে গেলে আমি আবার একটা গন্ডগোল বাঁধাবো। আর আপনি যাতা? বলবো না, যাতা বলবো না। আমি এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। বলেই বিছানায় শুয়ে কম্বল দিয়ে মাথা ঢেকে নিল শ্রেয়া। লাইট অফ করে শ্রেয়ার কম্বলের ভেতরে ঢুকে গেল। পাশে জয়কে শুতে দেখে লাফিয়ে উঠল শ্রেয়া। আপনার কি মাথা গেছে? না,
তোমার কাছে। বলেই শ্রেয়ার বাহু টেনে ধরে শুয়ে দিল। মুখ ঘুরিয়ে একটু দূরে সরে শুয়ে পড়ল শ্রেয়া। একটা কথা বলি। একটা কেন, 100টা বলুন, আমার তাতে কি? মুচকি হাসলো জয়। তুমি কি বিয়েতে রাজি শ্রেয়া? মানে? বলছো নাই? হঠাৎ এই প্রশ্ন? আমি তোমায় প্রশ্ন করছি, আর তুমি উত্তর না দিয়ে উল্টো আমায় প্রশ্ন করছো। দাদু রাজি থাকলে আমি রাজি। তোমার নিজের কোনো মতামত নাই? না। আমি যদি বিয়েতে রাজি না হই তবে? তবে কি, ভাগ্য যা আছে তাই হবে। আমি কিন্তু বিয়েতে রাজি। হয়তোবা ভাবছো দাদানের কথায়, কিন্তু না, আমি নেটস থেকে চাইছি বিয়েটা হোক। আমি বলবো না দাদানের জন্য বিয়েটা করতে বাধ্য হয়েছে, হ্যান ত্যান। আমি বলবো আমি চাইছি বিয়েটা করতে। আমায় কেন? কারণ সবাই তোমাকে পছন্দ করে তাই। ও এদিকে ফিরো তো। না। কেন? এমনি। যান এই ঘর থেকে। তুমি আমায় এই ঘর থেকে যেতে বলছো কেন? আমি কি